প্রায় 10টা দিন মানুষের পিসি হাই এন্ড দেখতে দেখতে মুখ চোখ কান সব তিতা হয়ে গেছে। আর এদিকে ইন্টেল ফেরা তো ক্যান করতেছে, ভাই ইন্টেলের বিল্ড কই? ইন্টেলের বিল্ড করতে গেলে সবসময় খরচটা বেড়েই যায়। 4900K এবং ROG ফুল হোয়াইট সুপার এক্সপেন্সিভ, আই মিন $1,00,000 একটা বিল। কয়জনের কিডনির সমান কে জানে, কার কিডনির দাম কত এটা বলা যাচ্ছে না। যাই হোক, আজকে আমরা একটা সুপার হাই এন্ড ROG বিল্ড করবো, বলতে পারেন অলমোস্ট ফ্ল্যাগশিপ। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। কম্পোনেন্ট হিসেবে প্রসেসর রয়েছে আমাদের 4900K, এটার দাম হচ্ছে অনলি 72,000 টাকা। এই ভদ্রলোক খুব একটা ঠান্ডা হইতে চায় না, সে 300-350 ওয়াট পর্যন্ত টানাটানি করে। তারপরে তাকে ঠান্ডা রাখার জন্য আমরা চেষ্টা করতেছি একটা এসির দামে কুলার ব্যবহার করার। Asus Ryujin 360 এবং হোয়াইট এডিশন, এইটার দামও প্রায় 52,000 টাকার মতো। তারপরে আছে Asus এর হোয়াইট Strix 4080, এটা বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, পাওয়া গেলে এটার দাম কত হইতো কে জানে। আমার ধারণা 2.5 লাখ টাকার কম কোনোভাবেই না। আর Asus Strix হোয়াইট মাদারবোর্ড Z790A গেমিং ওয়াইফাই। আমরা প্রথমে মাদারবোর্ডটা দিয়ে শুরু করি। 60,000 টাকার একটা মাদারবোর্ড, খুলতে ভালোই লাগতেছে। বোর্ডটা 99%ই কালো, 99 না, প্রবাবলি 75% কালো, 25% হোয়াইট। প্রয়োজনীয় আর অনেক কিছু এর মধ্যে থাকার কথা, কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি আমাদের খুব একটা প্রয়োজন নাই। 60,000 টাকার একটা মাদারবোর্ডের মধ্যে 7টা কেবলটাই দিছে, 7টা। এই হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডে কি কি আছে একটু এক ঝলক যদি দেখার চেষ্টা করি। একটা 20 Gbps টাইপ সি, একটা 10 Gbps টাইপ সি, অনেকগুলো ইউএসবি টাইপে পোর্ট, বায়োস ফ্ল্যাশব্যাক, ক্লিয়ার সিএমএস বাটন, বায়োসের জন্য এখানে আরেকটা দিছে, একটা ডিসপ্লে পোর্ট আছে, একটা HDMI আছে, ওয়াইফাই যা থাকার কথা তাই আছে। LG 1700 সকেট এবং প্রথমটা হওয়ার কথা Zen 5 স্লট। কারা ডিজাইন করে এইসব বক্স? মনে হইতেছে মেয়েদের ফেস পাউডারের বাক্স খুললাম। এই হচ্ছে 72,000 টাকা দামের প্রসেসর। এটার মধ্যে কেউ একজন থার্মাল পেস্ট মারছে, যে ছাপ আছে। যাক, আমাদের স্টুডিওর কেউ হবে, এজন্য কাউকে অভিযোগ করার কিছু নাই। প্রসেসর লাগানোর সময় আমাদেরকে কোনা টু কোনা মিলাইতে হবে। কোনা হচ্ছে এইখানে, এই যে এই কোনা, প্রসেসরের এই কোনা। খুব সাবধানে পিন না বাঁকিয়ে প্রসেসরটা বসিয়ে দিলাম। ঝামেলা পথ থেকে বিদায় হয়ে গেল। এরপরে আমরা বুট ড্রাইভ ইনস্টল করবো। বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করতেছি দিস KC3000 এবং এই পাশে আমার বহুত জিনিসপত্র আছে, কেসও আছে, একে একে বাইর করতেছি। KC3000 বাংলাদেশে এই মুহূর্তে টপ ডগ SSD-গুলার একটা। তবে ঝামেলা হইতেছে, ঝামেলা কিছুই না, দাম বাড়তেছে, এইটাই ঝামেলা, এছাড়া কোনো ঝামেলা নেই। আর স্যামসাংয়ের SSD-র অবস্থা তো আর বইলে লাভ নেই, না কেনাই ভালো। প্রথমে আমরা এই স্টিকারটা খুলে ফেলবো। থার্মাল প্যাড উন্মুক্ত হইল। প্রসেসরটা এখানে বসাই দিতে হবে, হেরিটেজ। তারপরে এই মামাকে ঘুরিয়ে দিলাম, কাহিনী খতম, শেষ। $12,000 একটা SSD লাগাই ফেললাম এইভাবে। 12,000 টাকা, টাকার দাম নাই, SSD দাম আছে। এইখানে সুপ্রিম এফেক্টসের উপর একটা পলিথিন আছে, এটাকে খুলে দিই। দেখেন ROG লেখাটার উপর একটা পলিথিন দিছে, এখানে তো একটা থাকার কথা। এই যে তাইলে আমাদের প্রসেসর বসানো হয়েছে, SSD বসানো হয়েছে, তারপরে মনে পড়লো যে না, আমাদের একটা কন্ট্যাক্ট ফ্রেম কারেক্টর লাগাইতে হবে। তাইলে এই সকেট বাবাজিকে বিদায় দিতে হবে। বিদায় দেওয়ার আগে প্রসেসর বাবাজিকে টেম্পোরারি বিদায় দিই। প্রসেসরটা হালকা নইরে উঠলো আর কলিজায় হালকা বাড়ি লাগলো। কাহিনী খুব বেশি কিছু না, 4টা স্ক্রু আছে, প্যাচগুলো খুলে দিলেই ঘটনা যা ঘটার ঘটে যাবে। এবার এটার মধ্যে থার্মাল লাইটের কন্ট্যাক্ট ফ্রেম কারেক্টর,
এইখানে বসাই দিতে হবে। কন্ট্যাক্ট ফ্রেম কানেক্টর, ওকে, প্রসেসরের কাহিনী শেষ। এরপরে র্যাম হিসেবে আমরা ব্যবহার করতেছি কর্সার ডোমিনেটর প্লাটিনাম 8GB, 32GB 224টা র্যাম, অর্থাৎ টোটাল কত হয় 128। র্যামের প্যাকেটগুলোর অবস্থা বেশ খারাপ, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে এগুলো স্টুডিওতে আছে। এই বিল্ডের যে ওনার, উনি আসলে একজন ফ্রিল্যান্সার, উনি গ্রাফিক ডিজাইনের কাজ টাজ করেন। তো ওনার আগের পিসিটা এখন আর সাফিসিয়েন্ট মনে হইতেছে না, প্রবাবলি খুব ভালো কাজ টাজ পাচ্ছেন মার্কেট প্লেসে, এই জন্য একটু এক্সপেন্সিভ পিসি বানাচ্ছেন এখন। তো হোয়াইট পিসি দিয়ে আশা করি ওনার কাজের গতি অনেকটাই বেড়ে যাবে, হোয়াইট ক্লায়েন্ট যদি বাড়ে, এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে। কারণ 16,000 টাকার এই 4টা র্যামের দাম হইতেছে 64,000 টাকা মাত্র। 64,000 টাকা, 64,000 টাকা। একটা খুলে ফেললাম, এখন দাম হইল 15,500, 15,000, 3, 4। চারটি মেমোরি লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন বুঝতেছি না মেমোরিগুলো লাগাই ফেলে তারপরে কি রিজিন 3 নিয়ে প্যারা খাবো কিনা। এত দামি কুলার আগে কখনো হাতে নেই, হাতে নিলে শরীর একটু কাঁপে, এরকম এক্সপেন্সিভ একটা কুলার। কিন্তু কুলার লাগানোর আগে আমরা কেসের মধ্যে মাদারবোর্ডটা মাউন্ট করে নিব কিনা, প্রবাবলি সেটা একটা বেটার আইডিয়া হবে। ফ্যান, কোটি কোটি টাকার ফ্যান, এই ফ্যানের দাম অনেকের পিসির সমান বা বেশি। কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি NZXT-র H9 Elite। বাবারে বাবা, এই কেসের দাম 25,000 টাকার আশেপাশে, খুব বেশি না মাত্র। ফ্রন্ট সাইড প্যানেল, টপ প্যানেল, কেসের মধ্যে বক্স, ডাস্ট ফিল্টার, একটা 240mm এর কুলার লাগানোর জন্য রেডিয়েটর মাউন্ট, প্লাস্টিকের বক্স, এগুলো দিলে ভালো হইতো। দেখুন এ কি করলো NZXT, 25,000 টাকার একটা কেসের সাথে কেবলটাই দিছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। বিশাল ব্যাপার। তাহলে কুলার মাউন্ট করার জন্য আমাদের এই টপ প্যানেলটা খুলে ফেলতে হবে, কাহিনী খতম। NZXT 3টা ফ্যান দিছে, কিন্তু এই ফ্যানগুলোর আমাদের কাছে কোনো গুরুত্ব নেই, কারণ আমাদের কাছে আছে আরও দামি ফ্যান, হালকা দামি না, অনেক বেশি দামি। ফ্রন্ট প্যানেলের কেবলগুলো একটা প্লাস্টিকের ঠোঙ্গায় দিয়ে অনেক উপকার করছে, এগুলোকে বেঁধে রাখি। কন্ট্রোলার দেয়া আছে, ডেজি চেন দেয়া আছে ফ্যান লাগানোর জন্য, কিন্তু এটা লাগাইতে আবার আমাদের একটা USB কানেক্টর লাগবে, একটা সেটআপ। ওকে, সামনের গ্লাসটা খুলে নিতে পারলে একটু ঝুঁকিমুক্তভাবে কাজ করা যেত। এটা খুলতে গেলে অনেকগুলো স্ক্রু। অবশেষে যেখানে সেখানে রাখিয়া বিপদে পড়িতে চাই না। এই হচ্ছে কেস। এইবারে ফ্যানগুলো খুলে ফেলা যাক। আপাতত এই ফ্যানগুলোর তেমন ব্যবহার নাই, আমি কেসটার ওনার হইলে গিভওয়ে করে দিতাম। আনফর্চুনেটলি আই এম নট। NZXT ফ্যান তো 4,000 টাকা করে পার পিস তো হবেই। ওকে, আমার এখানে 2 সেট ফ্যান আছে, সবগুলো ইনফিনি ফ্যান, কিন্তু এর মধ্যে এক গ্রুপ হচ্ছে স্বাভাবিক আর এক গ্রুপ হচ্ছে অস্বাভাবিক। যারা মন্তব্য করার তারা মন্তব্য করে দিন, যারা করতে চান না তাদের জন্য বিশেষ চাপ নেই। নন ম্যাগনেটিক ডেজি চেইন, কেসের মধ্যে একটা হার্ড ড্রাইভের ক্যাডি আছে, এটা খুলে ফেলি, এটা আমাদের কোনো কাজে আসবে না। NZXT-র একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারটা আমাদের কোনো কাজে আসবে না, আমরা এটা পাল্টায় লিয়ানলির কন্ট্রোলার লাগাই ফেলবো। NZXT-র কন্ট্রোলারের দাম তো 5-7 হাজার টাকা তো হবেই।
এটার এক্সাক্ট প্রাইসটা কেউ কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানাই দিন। এখন কাহিনী হইতেছে NZXT এলিট H9 কেসটায় TLC ফ্যানগুলো একটু থিক হওয়ার কারণে এইখানে কোনোভাবেই বসে না। তো এখন এইটারে বসাইতে হবে আমাদের এইভাবে, কিন্তু সেটা বসানোর জন্য আমাদের ফ্যানটার মধ্যে কিছু কাহিনী করতে হবে। প্রথমত এই যে লকিং মেকানিজমটা আছে হুকের মতো, এইটাকে ঘুরে খুলে ফেলতে পারার কথা, যে ঘুরে গেছে এখন এটা উঠে আসবে। এখন হয়তো এটা এখানে বসে যাওয়ার কথা টেকনিক্যালি, তবে এটা নর্মাল যে ওরিয়েন্টেশন আছে মানে রাইট দুইটা সাইডে এইভাবে কোনোভাবেই বসবে না, কিন্তু যেহেতু এই সাইডগুলো খোলা হইলো এখন এদিকে হয়তো বসতেছে, তো পিনগুলা ঠেসে থাকে। কিন্তু কাহিনী এখানেই শেষ না, আমাদের ওইখানে একটা কানেক্টর লাগাইতে হবে। এই হইতেছে TLCর কানেক্টর, যেটার কভারটা আমি খুলে ফেলছি দেখার জন্য যে এটা পসিবল কিনা। এইটাকে যদি আমরা কোনোভাবে লাগাই দিতে পারি তাইলে কাহিনী সারা, বাট এই কেবল এখান থেকে নর্মালি বের করার কোনো উপায় আমি দেখতেছি না। সো এটাকে আমাদের ভেঙে ফেলা ছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে। খালি এই টুকরে যদি কোনোভাবে ওইখানে বসাই দিতে পারি আই গেস প্রবলেম সলভড, যদিও খুব চাপাচাপি হবে, বাট এছাড়া কোনো ওয়ে দেখতেছি না। কোয়ালিটি বেশ ভালোই। এটা হচ্ছে এই পাশ থেকে রড করতে হবে, নাহলে এই পাশ থেকে রড করতে গেলে কানেক্টরটার যে ব্যাক পার্টটা আছে এইটা ছাড়া কোনোভাবেই জায়গা মতো থাকতেছে না। তো এইটারে আমরা লাগাই দিই, তারপরে এইটাকে এখানে বসাই দিই যেভাবে বসার কথা ঠিক ওইভাবে। তারপর কেবলের থিকনেস একটা প্যারা দেবে, চাপাচাপি করে এটা বসাই দেওয়া যায় এখানে প্রায়। ও ইয়েস, হয়ে গিয়েছে, কিন্তু একটু করে নিচে একটু উপরে ফেলে কিছু রেডি যাবে না তো। ওকে, কেবলটাকে এখান থেকে রাউট করতে হবে। এবার আমরা কানেক্টরগুলো লাগিয়ে ফেলবো। দুই টাইপের কানেক্টর, একটা হচ্ছে TL সিরিজের কানেক্টর, আর একটা হচ্ছে ইনফিনি সিরিজের কানেক্টর। SL ইনফিনিটি জন্য আমাদের ব্যবহার করতে হবে ডাবল সাইডেড টেপ। নাম্বার 2, কন্ট্রোলার গুলো বসে গেছে। এইবার মনে হয় আমরা কুলারের দিকে হাত বাড়াইতে পারি। ভাবছিলাম যে আগে মাদারবোর্ডটা বসাবো, প্লাস্টিক রিমুভার বাংলাদেশ করে দিতে হবে। দামি কেস দামি বোর্ড খাপে খাপে মিলে যাবে, কোনো কথা হবে না। এখন মাদারবোর্ডের স্ক্রুগুলো বের করতে হবে। প্যাডবেড স্ক্রু দেয় না NZXT M3 তে হওয়ার কথা আমাদের কাজ। M3 গুলো ঢেলে ফেলি। তবে কেসের সাথে আলাদা স্ট্যান্ড অফও কিন্তু দেখতেছি না, হয়তো পেছনে ছিল কিনা, থাকার কথা না অবশ্য। ফুল সাইজ ATX মাদারবোর্ড থেকে বেশি ক্লিয়ারেন্সের মধ্যে খুব একটা নাই, সো এক্সট্রা থাকার কথা না। আচ্ছা, যে কটা লাগানো গেছে এই একটাই বাকি আছে, এবং এটা প্যাচটা মনে হয় কর্তৃত্বই। সো কর্তৃত্ব প্যাচ হওয়ার কারণে আমরা খুব পারাপারি করতেছি না, কারণ অনেকগুলো আছে, একটা ফাঁকা আছে মাঝখানে, দুইটা ফাঁকা আছে। এতগুলো স্ক্রু লাগাইলে পরে আর ওই একটা ফাঁকা থাকলে অসুবিধা হওয়ার কথা না। এদিক ওদিক ঘুরি গেল। মাদারবোর্ড সিকিউর করা শেষ। এবার আমরা কুলারটা নিয়ে পড়ি। এই হচ্ছে আমাদের রিউজিন 3 বক্স, সেই 52,000 টাকার কুলার। দোজ হু ডেয়ার ফর ROG কিনলে যে পয়সা বেশি যাবে এটা নানাভাবে বুঝাইতেছে, কিন্তু কাজ অনেক আগাই দিছে। ফ্যানগুলো আলাদা দিই। এই হচ্ছে 360mm এর রেডিয়েটরটা। এই হচ্ছে CPU ব্লক। বাইকটা আমরা এখানে রেখে দিই। এইখানে এই যে থাম্ব স্ক্রুগুলোর মধ্যে গোল গোল আছে এগুলো হচ্ছে AMD, আর সলিডগুলো হচ্ছে ইন্টেল। AMDটা রেখে দিই। এই হচ্ছে আমাদের ইন্টেলের মাউন্টিং মেকানিজম। তার আগে আমরা ফ্যানগুলো আমরা পুশ পুল কনফিগারেশন করতে চাই। রেডিয়েটরটাকে উন্মুক্ত করা যাক। পিনগুলো প্রোটেক্ট করার জন্য প্লাস্টিক কভার, কেউ আবার প্লাস্টিক কভার সবাই ফ্যান ইনস্টল করে ফেলেন না। ডিসপ্লেটা আমাদের আসলে টেকনিক্যালি এখন দরকার নেই। ডিসপ্লে একটা রিবন আছে, রিবন দেখলেই কেমন জানি লাগে। পেছন দিকে বসে যাবে হচ্ছে এসুস ফ্যানস ম্যাগনেটিক নাইস, চমৎকার একটা ফিলিং। লিয়ানলির ক্ল্যাম্পিং এর থেকে এটার ফিলটা ভালো, কিন্তু ওভারঅল লিয়ানলির ফ্যানগুলোই কেন জানি বেশি প্রিমিয়াম লাগে। এইগুলো হচ্ছে থাকবে এইরকম উল্টা দিকে, তোমরা পুশপুল করতেছি। স্ক্রু কয়টা আছে এটা দেখার বিষয়, কম স্ক্রু দিতে কিনা কে জানে। লম্বা স্ক্রু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, একদম গুইনে স্ক্রু দিছে।
ধরি আছে, তবে ম্যাগনেটিকের সুবিধা হচ্ছে যেমন ইজিলি লাগতেছে, অসুবিধা হইতেছে অত রিজিড না। লিয়ানলির ক্ল্যাম্প যতটা মানে স্ট্রং ভাবে লাগে তেমন আমার স্ক্রু ব্যবহার করতে হবে বেশি, যেটা জাতির ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। রেডিয়েটরের কর্নার স্ক্রু দুইটা লেগে গেছে, দুইটা আসলে একটু পারাপারি করে লাগাই দিতেছে অফ ক্যামেরায়, বাকিগুলো খুব ইজি। 6টা টোটাল স্ক্রু দেওয়া ছিল, আমরা 12টা টোটাল স্ক্রু দেওয়া ছিল, আমরা দুই পাশে ফ্যানের জন্য 6 ভাগ করে নিছি। সো পার ফ্যানে 2টা বেশি স্ক্রু দেওয়া যাইতেছে না, অ্যালটমেন্ট এরটুকুই। অনেক কুলারে আমরা টেনশনে থাকি যে স্ক্রু রেডিয়েটর পর্যন্ত যাবে কিনা, এনে আমরা রেডিয়েটর পর্যন্ত যাবে কিনা এটা নিয়ে মানে জায়গা মতো যাবে কিনা এটা নিয়ে দুশ্চিন্তে আছি। ওকে, মোটামুটি এক সাইডে ফ্যানগুলো লাগানো শেষ। এরপরে উল্টা পাশের ফ্যান লাগাইতে হবে, তার আগে প্রোটেক্টরটা খুলে নিতে হবে। এই পাশে কাহিনী অবশ্য সহজ, লিয়ানলি ইউনিফ্যান বসে যাবে। আমরা এখানেও প্রথমে কর্নারের ফ্যানগুলো আগে লাগাবো, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি জায়গা মতো চলে আসার কথা। এইবার একটু ট্রায়াল দিয়ে দেখি। এবার সামনের রাবার খুলে আবার পেছনে ইনস্টল করা হয়েছে, কোনো উপায় নেই। এখন দুশ্চিন্তা আছে যে স্ক্রুগুলো পৌঁছাবে কিনা, তাই নিয়ে আরেকটু লম্বা স্ক্রু আসলে দরকার ছিল। আবার NZXT আসলে বলবে NZXT কে, আমরা চিনি না তাকে। অনেক কাহিনী করার পর পুষ্পুরের চিন্তা বাদ দিতে হইলো, কারণ যে স্ক্রুর সাইজ দেয়া আছে এগুলো সহ আপনার কখনোই কোনোভাবেই রেডিয়েটর পর্যন্ত পৌঁছানো যাইতেছে না, সব রাবার টাবার খোলার পরেও। সো এদের আমার লঙ্গার স্ক্রু লাগবে, আর নাইলে পুষ্পুরের চিন্তা আপাতত বাদ দিয়া এইভাবে এটাকে ঝুলাই দিতে হবে। এছাড়া আর কোনো ওয়ে আপাতত দেখতেছি না। পাম্পটাকে সেফলি এখানে রেখে দিই, তারপরে এইটাকে স্ক্রুর যে খাজে খাজে মিলিয়ে দিতে হবে, তোর সামনে একটু পুশ বসে যাওয়ার কথা। আরো কয়েকটা স্ক্রু লাগাই দিই। LG 1700-র জন্য এইগুলোর জায়গা পরিবর্তন করা যায়, একদম বাইরের দিকে লাগাই দিতে হবে, তারপরে পেছনে, তারপরে সামনের দিকে নজর দিতে হবে। এইবার পাম্পের আগে আমরা পাম্প কভারটা তুলে ফেলি। থার্মাল পেস্ট প্রি অ্যাপ্লাইড আছে, কেবলটাকে আমরা এদিক থেকে উপর উঠাই নিব। এইটাকে উল্টা লাগানোর কোনো ওয়ে নেই, কারণ এখানে লিখে দিয়েছে বড় অক্ষরে রিপাবলিক অফ গেমার্স। সো ডিফল্ট ওরিয়েন্টেশনই লাগাইতে হইতেছে, যেটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানে কিছু করার নেই, আসলে নিরুপায়। এরপরে এই ভদ্রলোককে বসাই দিলে আমাদের কাহিনী শেষ। USB কেবল আছে, এটারে এইখান থেকে বের করে নিতে হবে যাতে নিচের দিকে নিয়ে যাওয়া যায়। কেবলটা যথেষ্ট বড়, সো মানে অনেক দূর যাইতে হইলেও কেবল শর্টেজ হবে না। মেমোরি দুইটা বসাই দিই আগের জায়গায়। ওকে, এবার আমরা LCD ফ্যানগুলো লাগাই দিই। শেষ। ফ্যানের কানেক্টরটাকে আমরা এই ফাঁকা দিয়ে নিয়ে আসবো। এরপরে এইটাকে কন্ট্রোলারের 4 নাম্বার পোর্টে আমরা লাগাই দিই। এখানে দেখে নিতে হবে যে এই LCD কন্ট্রোলারটা কিনা, ইনফিনিটির কন্ট্রোলার দিলে কিন্তু হবে না। কাহিনী হয়ে যাওয়ার কথা যে আমাদের সবগুলো ফ্যান মাউন্টের অবস্থা আছে। আচ্ছা, পেছনের ফ্যানটার কানেক্টরটিকেও লাগিয়ে দিতে হবে। এখন আমাদের PSU বাদে মোটামুটি অধিকাংশ জটিল কাহিনী শেষ। PSU গ্রাফিক্স কার্ড, এরপর পাওয়ার সাপ্লাই হিসেবে এটাও NZXT C1200, দাম হচ্ছে 24,000 টাকা। ATX 3.0, কম্পিউটেক্সের সব ATX 3.1 দেখে এখন আর এটা দেখতে ভালো লাগতেছে না। সুন্দর একটা ব্যাগ,
ব্যাগের মধ্যে কেবলস থাকার কথা, আর এই পাশে হবে পিএসইউ। আমাদের যেসব কেবল লাগবে সেগুলো রেখে দেবো। পাওয়ার কেবল থাক আপাতত। সেটা কেবলস, সেটা একটা লাগবে হচ্ছে আমাদের একটা ফ্যান কন্ট্রোলার চালাইতে, সেটা কেবল থাকলো। সিপিইউ কেবল লাগবে হচ্ছে আমাদের দুইটা, একটা জিপিইউর কেবল। জিপিইউ কেবল মনে হয় না এগুলো লাগবে আমাদের। 600 ওয়াটের 12 VH PWR লাগবে আমাদের। একটা জিপিইউর কেবল লাগবে হচ্ছে TLLCD কন্ট্রোলারটাকে পাওয়ার দিতে, আর এই হচ্ছে আমাদের আরেকটা সিপিইউ কেবল। খুব বেশি এক্সট্রা কেবলস দেখতে পাইতেছি না, জাস্ট নেসেসারি কেবলসগুলো দেয়া আছে। 24,000 টাকা দামের পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে গোল্ড রেটেড। প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই দেখলে আর একটু ভালো লাগতো। প্রথমে পেরিফেরাল সেট আপ, নিচের দিকে কি 12 VH PWR কেবলের কোয়ালিটি ডিসেন্ট। এরপর হচ্ছে সিপিইউ আর পিসিআই, এটা হচ্ছে আমাদের সিপিইউ কেবল। এই দুটোকে কন্ট্রোলারের জন্য আমাদের একটা জিপিইউ কেবল ইউজ করতে হবে। যাদের জিপিইউতে ডিরেক্ট 8 পিন কানেক্টর লাগাইতে হয় এবং তাদের পাওয়ার সাপ্লাইতে যদি আপনার এই পিসিআই কেবল কম থাকে, তাইলে পরে আপনার লিয়ানলি TLLCD ফ্যান চালাইতে প্যারা খাইতে হবে, কারণ ওইটার কন্ট্রোলারে যেটা জিপিইউর যে পিসিআই কেবল আছে ওইটা দিয়া রইলো বাকি একটা সেটা। কেবল ইনস্টলেশন শেষ। ওকে, এখানে আমাদের পাওয়ার সাপ্লাইটা বসে যাবে। এক্সস্ট ফ্যানটা বাইরের দিকে। চারটা, দুইটা সিপিইউ কেবল সামনের দিকে চালান করে দিই। পাওয়ার সাপ্লাই পাওয়ার এই কোনার ইপিএস পাওয়ারগুলা আগে রাউট করে নিলে প্যারা কমে যায়, কিন্তু আগে তো আর রাউট করা হয় নাই, সো এখন প্যারা খাই রাউট করতে হবে। এরপর হচ্ছে 12 VH PWR, এটা নিচের দিক থেকে যাবে। তারপরে 24 পিন এইখান থেকে বরাবরের মতোই। আর পেছনে কন্ট্রোলারের সেটা প্রথমেই ইপিএসগুলো লাগাই ফেলি। এরপরে জিপিইউটার দিকে নজর দেওয়া যাক। 3 স্লট নেবে না 4 স্লট নেবে, জাতির বিবেকের কাছে প্রশ্ন। 4টি স্লটই নেবে। দ্য মাইটি জিপিইউ RTX 4080 Strix White 4080 সুপার। স্ট্রিক্সের দাম তো 2.5 লাখ টাকার মতো হইতে পারে। বক্সের মধ্যে আরও সুন্দর একটা বক্স। এনভিডিয়ার পার্টনারদের কার্ডের বক্স কেমন হবে, প্যাকেজিং কেমন হবে, সেখানেও কিন্তু এনভিডিয়া গাইডলাইন দেয়, এবং গাইডলাইন না হলে ঝামেলা করে। এই জন্য দেখেন বাইরের বক্সটা যেমনই হোক, ভিতরের বক্সটা আরেকটু সুন্দর করে অন্য ডিজাইন করছে। টাকা দিয়ে আর কিছু পান বা না পান, বক্স পাবেন। ও মাই গড, কার্ডের সাইজ, দিস ইজ বিগ। দেখি আর কি কি আছে বক্স। একটা পাউচ, পাউচের মধ্যে কি আংটি? আই থিঙ্ক ইয়েস, আমার সাইজের না। জিপি হোল্ডারটা আমাদের লাগবে। আর এইখানে কি আছে দেখি। এই বক্সের মধ্যে কিছু ম্যানুয়াল, একটা কার্ড, আর জি স্ট্রিক্সের কার্ডটা দিয়ে কি হয় কে জানে, কোনো বুফে রেস্টুরেন্টে খাইতে পারলে ভালোই। এরপরে আছে কিছু স্টিকার টেপ, বা এগুলো দিয়ে কিছু একটা বানানো যায় মনে হয় না, কিন্তু কাগজের স্যাক ব্র্যাকেট, কাগজের স্যাক ব্র্যাকেট দিয়ে রাখা যাবে না, চিন্তা করে লাভ নেই। ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফ্যাক্টরি ওভারক্লক কার্ড, এটা বাজারের ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট ফ্যাক্টরি ওভারক্লক কার্ড। মাদারবোর্ডটা একটা বাটন আছে, এটা চাপ দিলে পরে কুইক রিলিজ হয়। প্রথম পিসে এই স্লটটা। কার্ডের ওজন আছে, কঠিন ওজন আছে। খুব দ্রুত লাগাই ফেলতে হবে, কারণ কার্ডের ওজন মাশাআল্লাহ। রইল বাকি 24 পিনটা, 12 VH PWRটা লাগানো। খুব বেশি ব্যান্ড করতে আমরা চাই না, কোনোভাবেই যাতে সেন্স পিনের চাপ না পড়ে। যাক, মোটামুটি চলে আসলো। তবে এবার কম্পিউটেক্সে কিন্তু আমরা BTF কার্ড দেখছি, মানে কার্ডের এই পাওয়ারটা আপনার মাদারবোর্ডের সাথে হুকটিন থাকবে এবং পেছন থেকে আসবে। সো ওই বিল্ডগুলো অনেক বেশি ক্লিন লাগে, কার্ডগুলো অনেক ক্লিন লাগে। সামনে এই কেবলের দিন ফুরে আসতেছে। অ্যাসুস
MSI, গিগাবাইট তারা সবাই কিন্তু পেছনের পোর্ট নিয়ে বেশ জোরে সোরে নামছে এবং প্রত্যেকেরই আলাদা আলাদা লাইন আপ আছে। অ্যাসুস এর গুলোর নাম দিছে তারা BTF, MSI এর গুলোর নাম দিছে তারা প্রজেক্ট জিরো বা PZ, আর গিগাবাইটের তারা নাম দিছে হিডেন কানেক্টরস অর সামথিং, হিডেন সিরিজ, লুকায়িত সিরিজ। এই জন্য এগুলো নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এখনো খুব বেশি আলোচনা করে দেখতে পাইনি, এখনো প্রবলি তারা লুকায়িত অবস্থায় আছে। তবে প্রবলি সবার শেষে এইগুলো রোল করতেছে। MSI এর অ্যাসুস মোটামুটি বছরের শুরু থেকেই এগুলো আনতেছে। আচ্ছা, এই হইতেছে আমাদের জিনিস। এখানে একটা স্ক্রু আছে, স্ক্রু ড্রাইভারের মতো, এর কোনো ব্যবহার নেই। আমাদের কতটুকু লাগবে? এই যে ওটা একটু সলিড মনে হইতেছে, এখানে তো ফ্যানে চলে যাবো আমরা, এইটাই দিই, একটু টাইট। ওকে, আই গেস এটাকে এভাবেই রাখতে হবে। মোটামুটি আমাদের বেসিক বিল্ড কিন্তু শেষ। এখন পেছনের কানেক্টরগুলোকে, পেছনের কেবল ম্যানেজমেন্ট, তারপরে কন্ট্রোলারগুলোর একটু সুন্দরভাবে সাইজ করতে হবে। এখন আমাদের কাছে যে ডাবল সাইডের টেপগুলো আছে এগুলো হচ্ছে কম দামি। এখানে যদি আজকে 3M এর ট্যাপগুলো থাকতো, ওগুলো আরও স্ট্রং থাকতো। এই টেপের মধ্যে থাকতে চায় না, বাট স্টিল চেষ্টা করে যেতে হবে। খুব ভারী না কিন্তু, ভারী বলতে কি হালকা, একদম হালকা, তাও থাকতে চায় না। এইবার এই একটা কন্ট্রোলারের সেটা। এখন এই কন্ট্রোলারের দুইটা সেট আছে। দুইটা সেটা মনে হয় যারা অনেকগুলা ব্যবহার করবেন ফ্যান তাদের লাগবে, যদিও আমাদের ফ্যান খুব বেশি না। স্টিল আমরা দুইটাই লাগাই দিব, যাতে কন্ট্রোলারে কোনো ধরনের আপত্তি করতে না পারে যে আমাকে পাওয়ার কম দেওয়া হচ্ছে। আর একটা সেটা এটি লাগাই ফেললাম। প্রচুর কেবল, আপাতত এখানে থাক। এরপরে আরেকটা কন্ট্রোলারের মধ্যে আছে এই যে 6 পিন জিপিইউ থেকেই মারতে হবে। মোটামুটি আমাদের কেবলিং সবই গোছানো হয়ে গেছে। এখন একে যত লুকা ছাপা করে রাখা যায়, জনসমক্ষে যত কম আসতে দেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো। বিল্ড শেষ হইয়াও হইল না শেষ, কারণ এই ধরনের এক্সপেন্সিভ বিল্ডে প্যারা অনেক বেশি। প্রথম যে প্যারাটা দেখা গেছে সেটা হচ্ছে একটা 32GB র্যাম সামহাও কাজ করতেছে না, এটা আরামে করাইতে হবে। সমস্যা হইতেছে 32GB র্যাম বাংলাদেশে খুব অল্প পরিমাণে আসে, এই জন্য আজকেই চেঞ্জ করা যাইতেছে না, কিন্তু বিল্ড আজকে আমাদের শেষ করতে হবে। এবং আরেকটা 24 পিন ARGB কেবল লিয়ানলি স্ট্রিমার প্লাস V2 এটা রয়ে গেছে, এইটা ইনস্টল করতে হবে। তো এইটার সাথে আবার আরও একটা কন্ট্রোলার দিছে, লিয়ানলির কন্ট্রোলারের আর শেষ নেই। তো এতগুলো কন্ট্রোলার চালাইতে গেলে আমাদের অনেকগুলো USB কেবল লাগবে। USB কেবল না থাকলে পরে স্ট্রিমার কেবলের মানে বেসিক যে কন্ট্রোলার সেটা চলে না। সো এই জন্য আমাদের আরও একটা জিনিস কিনতে হয়েছে, যেটার দাম হচ্ছে 1600 টাকা। সেটা হচ্ছে ইন্টারনাল USB হাব। কারণ আপনারা আগেই দেখছেন আমাদের মাদারবোর্ডে পোর্ট আছে মাত্র USB হেডার আছে মাত্র 2টা। তো USB হেডার বাড়ানোর জন্য এই জিনিসটা কেনা ছাড়া আর কোনো গতি ছিল না। তাও ভালো যে এরকম একটা জিনিস পাওয়া যায়, অন্ধের দৃষ্টি টাইপ একটা ব্যাপার। এইটা না থাকলে পরে এই যে দেখতে পাচ্ছেন ইনফিনিটি ফ্যানগুলা আলো ছাড়াই জ্বলতেছে, এভাবেই এরা জ্বলতে থাকবে। ঝামেলা হইতেছে একটা সিস্টেমের মধ্যে এত কোম্পানির ARGB কম্পোনেন্ট ব্যবহার করার কারণে আমাদের অনেকগুলো ARGB সফটওয়্যার ইউজ করতে হইতেছে। কর্সায়ার IQ, লিয়ানলি L-Connect 3 এবং এর সাথে ফেমাস ASUS ROG আর্মরি কোয়েট। তো এত কিছু ব্যবহার করতে গিয়ে আগে যখন আমরা এগুলো করতাম ARGB সফটওয়্যারগুলো প্রচুর একটার সাথে একটা কনফ্লিক্ট করতো, না জানি আজকে কি হবে। এই হচ্ছে ইন্টারনাল USB হাব, 3টা আছে, এইখান থেকে একটা খুলতে হবে আর 2টা এক্সট্রা। প্যারার শেষ নেই। মাদারবোর্ড থেকে ইহাকে লাগাই দিতে হবে। কন্ট্রোলারগুলোর মধ্যে আমরা মাইক্রো ইউএসবিগুলো লাগাই দিলাম। এইবারে যে এক্সট্রা 2টা USB আসছে হেডার, এগুলোকে আমাদের কানেক্ট করে দিতে হবে NZXT-র এই হাবটার মধ্যে। এটা না থাকলে পরে আজকে ঝামেলা হইতো। এটা পরে পারচেস করা লাগছে, প্রথমে প্রাইমারি হিসাবে এটা আসে নাই। ওকে, আমাদের 3খান কন্ট্রোলার এবং একটি USB ইন্টারনাল হেডার এক্সটেন্ডার কানেক্ট করা শেষ। এবার আমরা পাওয়ার দিয়ে দেখি। আশা রাখি IQ আর আর্মরি ক্রেট গ্যাঞ্জাম করবে না, কিন্তু অতীতে তাদের বহু গ্যাঞ্জামের হিস্ট্রি আছে। ইউনিফ্যানে লাইট চলে আসছে, কিন্তু এই ভদ্রলোক লাইট হারাই ফেললো কেন? আচ্ছা, ওর অ্যাপ থেকে আমি পোর্ট চেঞ্জ করছি, প্রবাবলি এই জন্য গেছে। আরেকটা জিনিস ভুলে গেছি, 24 পিন এই বৎসকেও লাগাইতে হবে। স্ট্রিমার কেবল আরও একটা বেরোইছে, RGBর কোনো অভাব থাকবে না জিপিউর জন্য। কপাল ভালো, এটার সাথে কোনো কন্ট্রোলার নাই। এখন কেবল হোক উন্মুক্ত। হোয়াইট বিল্ডের জন্য 2টো হোয়াইট ক্ল্যাম্প দিয়ে দিচ্ছি। তো এইটা যদি সাদা বানানো হয়, এটা কালো রাখার কি দরকার ছিল? এটাকেও তো একটু চেষ্টা করে সাদা বানায় ফেলা যেত। তবে এইখানে একটু রিইনফোর্সমেন্ট দেখতে পেয়েছি দিছি, যাতে সেন্স পিনে চাপচুপ না লাগে। এখন স্টক কেবলটাকে আমরা খুলিয়া ফেলিয়া পিছন দিকে পাচার করিয়ে দেব। আসছে, কিন্তু এটা পিছনে পড়ে গেল। স্ট্রিমার কেবলের লাইটের ওরিয়েন্টেশন উল্টা আছে,
অনেক জিপির জন্য এটা ঠিক আছে, বাট আমাদের এই জিপির জন্য এটা ঠিক নেই। এই হইতেছে আমাদের কেবল, এটা লাগবে হচ্ছে এই লাইটটা ছিল এটার পেছন দিক সেন্স কেবলটার উপর, এখন সেন্সের উপরে নন সেন্স বানাই দিতে হবে, কিছু করার নেই। এদিকেই তো ছিল, এদিকে নিয়ে আসতে হবে। এবং আমরা চাই এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিতে, সো দ্যাট একটু বেশি ভিজিবিলিটি বাড়ে। এবার ক্লিপ গুলো লাগাইতে হবে। এইবার RGB খেলা ঠিক আছে না? প্রচুর প্রচুর RGB। 5 লাখ সাবস্ক্রাইবার ডান, 6 লাখ টাকা প্লাস পিসি ডান, এবং লাইট সিঙ্ক হয়েছে। এর থেকে বড় আর কিছু হইতে পারে না পৃথিবীতে। কারণ এই ফ্যানের লাইট সিঙ্ক করতে গিয়ে এবং এই পেছনের ফ্যান লাগাইতে গিয়ে জীবন গতকাল থেকে বিষাদময়। যাই হোক, অ্যাট লাস্ট আপনার L-Connect 3, IQ এবং আর্মরি ক্রেট সবকিছু মিলে এখন পর্যন্ত কনফ্লিক্ট করে নাই, চলতেছে। এখানে আয়রন ম্যানের জিফ লাগাই দেওয়া হয়েছে স্ক্রিন রেকর্ড দিয়ে। L-Connect 3 তে আবার স্ক্রিন রেকর্ড করা যায়। এইসব দিক থেকে আসলে লিয়ানলি অনেক আগায় গেছে কম্পেয়ার টু আদার কোম্পানিজ। এগুলো আসলে আপনি অ্যাপ ট্যাপ যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। এবং আগে আমি প্রচুর কনফ্লিক্ট দেখতাম, কিন্তু আজকে এখন পর্যন্ত খুব একটা L-Connect 3, IQ আর আর্মরি ক্রেট কনফ্লিক্ট করে নাই। এখন কিন্তু তিনজনই সমান তালে চলতেছে, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নেই। সো ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেল এত বছর ধরে ফলো করতেছেন। আশা করতেছি আরো চমৎকার এবং হৃদয়স্পর্শী, বুকে জ্বালা ধরানো বিল্ড আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করতেছি। 5 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে 6 লাখ টাকার বিল্ড। আল্লাহ হাফেজ। সব মিলে 8 লাখের মতো। মনিটর নিছে, গিগাবাইটের M32U নিছে। সো সব মিলে 8 লাখ টাকার মতো। যাই হোক, আল্লাহ হাফেজ। দেখো নতুন কোনো ভিডিওতে। বাই বাই।